আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাস্থ্য তথ্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাইমা তাহরিন আহমেদ। আমাদের আজকের বিষয় শিশুদের জন্মগত ত্রুটি এবং এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের শিশু সার্জারির অন্যতম পায়োনিয়ার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর তাহমিনা বানু ম্যাডাম। প্রথমে আমরা জানতে চাইব, জন্মগত ত্রুটি বলতে আমরা কি বুঝবো? জন্মগত ত্রুটি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে জেনেটিক, বংশগত, মেটাবলিক, ইনফেকশাস। একটা বাচ্চা যখন জন্মের সময় যে কোনো শারীরিক ত্রুটি কিংবা অকার্যকর কার্যক্ষমতা কিংবা আপনার জেনেটিক কোনো প্রবলেম নিয়ে জন্মায়, সেটাকে আমরা জন্মগত ত্রুটি বলে থাকি। তো প্রতি 33টা বাচ্চায় দেখা যায় একটা বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। তার মানে আপনার প্রায় 3.3% বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। এই জন্মগত ত্রুটি আপনার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গাতে হতে পারে। আপনার এই কমনলি আমরা যেগুলো দেখে থাকি, আপনারাও জানেন, ঠোঁট কাটা, তালু কাটা, আপনার আমরা বলি পিছনে মেনিঙ্গোমাইলোসিল, আপনার স্পাইনাল কর্ডের মেরুদণ্ডের সমস্যা নিয়ে, পা বাঁকা, ক্লাব ফুট যেটা মুগুর পা বলে সেটা নিয়ে, মাথা বড়, হাইড্রোকেফালাস নিয়ে, আপনার পায়খানার রাস্তার অসুবিধা না থাকা অথবা অন্য জায়গায় থাকা, পেশাবের রাস্তার অসুবিধা, পেটের নাড়িতে অসুবিধা, শ্বাসনালীর অসুবিধা, যে কোনো জায়গাতে এই ত্রুটি থাকতে পারে। আর মেটাবলিক ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কমনলি দেখে থাকি হাইপোথাইরয়েডিজম, যেটা অনেক বাচ্চা আপনারা দেখবেন যে তাদের থাইরয়েডের ফাংশন, যে হরমোনগুলা সেগুলা জন্মগতভাবেই সে কম থাইরয়েড হরমোন নিয়ে জন্মায়। আরেকটা কমন যেটা এখন আমরা সবাই দেখছি যে অটিজমও এক ধরনের জন্মগত ত্রুটি। এই জন্মগত ত্রুটির আপনার অনেকগুলা কারণ আছে। তার মধ্যে আপনার একটা হচ্ছে বংশগত, যেটা বলেছি জেনেটিক। তারপরে হচ্ছে আপনার দারিদ্র, মা যদি আপনার মা বাবা ফ্যামিলি যদি আপনার পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, প্রপার নিউট্রিশন পায় না, তারা প্রপার চিকিৎসা পায় না, এটা একটা কারণ। অপুষ্টি যেটা বললাম, সেটা শুধু যে দারিদ্র না, আপনার যারা এফ্লুয়েন্ট ফ্যামিলি তাদের বাচ্চাদেরও মাদেরও অপুষ্টি থাকতে পারে। রক্ত সম্পর্কীয় বিবাহ, যেটা কাজিন ম্যারেজ, এটাও কিন্তু আপনার জন্মগত ত্রুটির একটা কারণ। আর গর্ভকালীন সময়ে মা যদি ধূমপান করে থাকেন, অ্যালকোহল নিয়ে থাকেন, মায়ের যদি কোনো ধরনের ইনফেকশন হয়, আপনার ডায়াবেটিস যদি থাকে, মায়ের হাইপারটেনশন থাকে, অনেক সময় আমরা দেখি যে অপচিকিৎসা নিয়ে থাকেন, আপনার রেডিয়েশন যদি তারা এক্সপোজার থাকে, ভেজাল, এখন এনভায়রনমেন্টাল পলিউশন, আমরা এই যে খাওয়ার অনেক ধরনের ভেজাল খাওয়ার এবং এটা ফরমালিন এইসব ধরনের মিশ্রিত খাবার, এগুলাও আপনার জন্মগত ত্রুটির একটা কারণ। আর অনেক আপনার আছে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অনেক ধরনের ওষুধ খান, ওইটাও আপনার এক ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে বাচ্চা। তো ম্যাডাম, আমরা জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বে এই জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো বাচ্চাদের হারটা কেমন? যে আমি প্রথমেই বলছি যে আপনার প্রতি 33টা বাচ্চায় একটা বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। এবং এটা আমাদের পার্সপেক্টিভে যদি দেখি, বাংলাদেশের যে আমাদের যে জনসংখ্যা, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। এবং এই জন্মগত ত্রুটি আমরা যদি এটা প্রপারলি চিকিৎসা করা না হয়, এরা ঠিকভাবে বেড়ে উঠবে না। এই জন্মগত ত্রুটি কিন্তু আপনার শিশু মৃত্যুর একটা অন্যতম কারণ। WHO যে নবজাতকের যে 5টা
প্রধান কারণ আছে মৃত্যুর, তার মধ্যে জন্মগত ত্রুটি কিন্তু অন্যতম কারণ। এবং 5 বছর বয়সী বাচ্চাদের এটা আরেকটা কারণ। এবং যারা বেঁচে যায় এরা কিন্তু সমাজের বোঝা, পরিবারের উপর বোঝা, তারপর আপনার আর্থিক লায়াবিলিটিস নিয়ে এরা থেকে যায়। সেজন্য জন্মগত ত্রুটি নিয়ে সারা বিশ্বে এখন একটা, এই বছরে এটা 3rd ইয়ার হবে, 3রা মার্চ, আপনার মার্চের 3 তারিখে বিশ্ব জন্মগত ত্রুটি দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তো গত বছর আমরা এটা পালন করেছি, আশা করি এই বছরও আমরা কিছু করতে পারব। তো এই ক্ষেত্রে ম্যাম, জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা ঠিক কতদিন পর চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে আসবেন? আসলে এখন তো আপনারা জানেন, মায়েরা যখন প্রসূতি মানে গর্ভবতী মায়েরা যখন অবস্টেটিশিয়ানের কাছে যায়, যে তখন কিন্তু ওনারা আল্ট্রাসাউন্ড একটা করে থাকেন। এটা 12 সপ্তাহে একটা করেন, তারপরে 20 সপ্তাহে কিংবা 28 সপ্তাহে করে থাকেন। এই জন্মগত ত্রুটি কিন্তু আপনার অনেক জন্মগত ত্রুটি মায়ের পেটেই কিন্তু ধরা যায়। উন্নত বিশ্বে যেই সব জন্মগত ত্রুটিগুলা নিয়ে জন্মালে ওই বাচ্চা হয় বাঁচবে না অথবা অনেক বড় ডিসএবিলিটি নিয়ে জন্মাবে, ওই সব প্রেগন্যান্সি কিন্তু টার্মিনেট করার ল আছে। আমাদের দেশে এখনো ওটা হয়নি, আশা করি যে ভবিষ্যতে হয়তো আমরাও করব। কারণ আমাদের জনসংখ্যা, আমরা চাই যে মানে কার্যকর স্বাস্থ্য সুস্থ জনসংখ্যা যেন আমাদের গড়ে ওঠে। তো সে মায়ের পেটে যদি আপনার এই জন্মগত ত্রুটির সন্দেহ হয়, তাহলে আমরা যেটা করি, আমাদের কাছে যখন অবস্টেটিশিয়ানরা পাঠান যে এরকম ধরা, তখন আমরা সাথে সাথেই বলি না এটা প্রেগন্যান্সি টার্মিনেট করেন, কারণ হিউম্যান এরর কিছু থাকে। আমাদের আল্ট্রাসাউন্ড যারা করেন তারা হয়তো অনেক সময় বুঝতে নাও পারতে পারেন। এবং মায়ের পেটে একটা বাচ্চা প্রতিনিয়তই কিন্তু তার চেঞ্জ হচ্ছে। এখন আজকে যেটা মনে হচ্ছে ত্রুটি, 1 সপ্তাহ কিংবা 5 দিন পরে তার আল্ট্রাসাউন্ড করলে দেখা যাবে সেটা হয়তো নাই। তো সেই জন্য আমরা সাথে সাথেই করি না, আমরা 2 সপ্তাহ ওয়েট করতে বলি, 2 সপ্তাহ ওয়েট করে আবার রিপিট করতে বলি আল্ট্রাসাউন্ডটা। তখনও যদি দেখা যায় যে না, যে ত্রুটিটা আগে দেখা গিয়েছিল হ্যাঁ সত্যি সত্যি এটা আছে, তখন আমরা এদেরকে ফলো আপে রাখি, অ্যাডভাইস দেই। যদি ওনারা চান, অনেক শিক্ষিত সচেতন কাপল আছেন যারা হয়তো এই ধরনের বাচ্চা ওনারা চান না, এটা ওনাদের ব্যাপার, ওনারা টার্মিনেট করবেন কি করবেন না। যেহেতু আমাদের লিগাল এখনো নাই, মানে পুরা ল আমাদের নাই, সেজন্য আমরা সরাসরি আমরা অ্যাডভাইসও করি না যে টার্মিনেট করার জন্য। যদি দেখি যে না, যেই অনেক জন্মগত ত্রুটি আছে যেগুলা কারেক্ট করা যায় জন্মের পরপরই, আমাদের দেশে এখনো আমরা শুরু করতে পারিনি, আশা করি ভবিষ্যতে পারবো। আমরা মায়ের পেটেও বাচ্চাদের কিন্তু অপারেশন করা যায়, কারেক্ট করা যায়। তো ওইটা শুরু হলে আমরা হয়তো অনেক বাচ্চাকে তার ত্রুটিটা জন্মের আগেই আমরা কারেক্ট করে দিতে পারবো। অথবা এখনো যেহেতু আমাদের হয়নি, সেজন্য আমরা মায়েদেরকে বলি এমন জায়গায় তাদের বাচ্চাটা ডেলিভারি করার জন্য যেখানে প্রপার এনভায়রনমেন্ট আছে, সেট আপ আছে, শিশু সার্জন আছে, শিশু বিশেষজ্ঞ আছে, তারা জন্মের পরপরই দেখে বাচ্চাকে আপনার বলতে পারবে যে কখন কি করা লাগবে। একটা অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্ট হওয়ার পরে প্রথমেই একটা হয়, তারপরে আপনার 1.5 সপ্তাহ পরে যখন 6 উইকস পরে আবার আসে তখন আবার হয়। আর প্রথম স্ক্রিনিং এর মধ্যে আমরা তখন বলে থাকি যে যদি তার তখনই অপারেশন কিংবা অন্য চিকিৎসা লাগে সেটা তখনই দেয়া হয়, না হলে বাচ্চাকে একটু স্টেবল করে আমরা দিয়ে থাকি। আর যদি অনেক জন্মগত ত্রুটি আছে যেটা হয়তো জন্মের সাথে সাথে করা লাগবে না, কিন্তু যত আর্লি করা যায় তত ভালো। একটা কমন প্রবলেম হচ্ছে হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া এই অপারেশন, এটা খুব সিম্পল অপারেশন, ভেরি কমনলি ডান। এটা কমনও, প্রায় আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন প্রতি 500 বাচ্চা একটা বাচ্চার হার্নিয়া থাকে।
তো এই হার্নিয়াটা এটাও জন্মগত ত্রুটি, এটা আপনার সাথে সাথে না করে আমরা হয়তো 3 মাস 6 মাস পরে করতে পারি। তো মায়েদের জন্য আমার যেটা হবে, আপনারা যদি একটা সুস্থ বাচ্চার শারীরিক গঠন যেরকম থাকে সেটা আপনারা খেয়াল করবেন। যদি আপনার মনে কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞ কিংবা শিশু সার্জনের কাছে নিয়ে এসে এনশিওর হবেন যে তার ত্রুটি নাই। তাহলে আপনার আর্লি যে কোনো চিকিৎসায় আপনি আর্লি চিকিৎসা করলে তার ফলাফলটা অনেক ভালো হয়। তো সেই জন্য মায়েদের কাছে আমার বলা, মা এবং পরিবারের কাছে অ্যাডভাইস থাকবে, আপনার কাছে যদি আপনার শিশুর গঠন কিংবা তার ব্যবহার যে কোনো ধরনের মনে হয় যেন স্বাভাবিক না, তখনই কাইন্ডলি একজন শিশু বিশেষজ্ঞ কিংবা একজন শিশু সার্জনের কে দেখায় আপনি এক্সক্লুড করে নেবেন যে তার কোনো প্রবলেম নাই সেটা। তো এই ক্ষেত্রে ম্যাম যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয় তাহলে পরবর্তীতে কি কি জটিলতা দেখা দিতে পারে? আপনি এটা ডিপেন্ড করে, একটা তো হচ্ছে যে আমাদের পাবলিক যেটা সেটা হচ্ছে ধরেন একটা বাচ্চা ঠোঁট কাটা কিংবা তালু কাটা কিংবা তার একটা হাতে প্রবলেম, পায়ে প্রবলেম, এটা কিন্তু একটা স্টিগমার মতো হয়, একটা সামাজিক একটা কুসংস্কারের মতো হয়। ওই মা বাবাকে অনেক কথা শুনতে হয়, এটা হচ্ছে সামাজিক এবং সোসাইটির একটা স্টিগমা, এটা হতে পারে। আরেকটা হচ্ছে বাচ্চার নিজের, সে তার প্রপার যে পোটেনশিয়াল, যেটা সে একটা সুস্থ বাচ্চা হলে সে স্বাভাবিকভাবে স্কুলে যাবে, পড়াশোনা করবে, সে ভালোভাবে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। তার জন্য তার পরিবারের, সমাজের, সরকারের আর্থিক কোনো এক্সট্রা খরচ হবে না, যা এমনি একটা স্বাভাবিক বাচ্চার জন্য যেটা খরচ হয় তার বেশি হবে না। কিন্তু একটা জন্মগত ত্রুটি নিয়ে একটা বাচ্চা থাকলে এই খরচটা কিন্তু অনেক বেড়ে যাবে সবার, সেটা পরিবারের উপরে হবে, সমাজের উপর হবে, সরকারের উপর হবে, সবার উপরে খরচটা বেড়ে যাবে। আরেকটা হচ্ছে সেটা এই বাচ্চাগুলা ডিসেবলড হবে, মানে আলটিমেটলি সবগুলোই ইন্টার রিলেটেড। আপনি ধরেন একটা বাচ্চার তার পেশাবের রাস্তায় একটা পর্দা থাকে, আমরা বলি পোস্টেরিয়র ভালভ, এটা কিন্তু কোয়াইট কমন। এই বাচ্চার যদি আপনি আর্লি চিকিৎসা করা না হয়, এই বাচ্চাটা কিন্তু বড় হতে হতে সে কিডনি ফেলিউরে চলে যাবে। এবং আপনারা সবাই আমরা জানি কিডনি ফেলিউর হলে একটা বাচ্চার জীবন তো সে আর্লি মৃত্যুবরণ, মানে মারা যাবে। তার পরিবারের উপরে মানসিক, শারীরিক, আর্থিক সব ধরনের মানে আপনার আঘাত আসবে। এবং বাচ্চাটা সে তার প্রপার যে তার যে একটা অধিকার আছে স্বাভাবিক সুস্থভাবে গড়ে ওঠার, সেই ইয়েটা কিন্তু থাকবে না, এটা যদি প্রপারলি চিকিৎসা করা না হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় মায়েরা অনেক ক্ষেত্রে শিশুদের অস্ত্রোপচার বা অপারেশনের ক্ষেত্রে মানে এই কথাগুলো শুনে ভয় পান। তো এই ক্ষেত্রে আমি জানতে চাইবো এই চিকিৎসা পদ্ধতি এবং অপারেশন পরবর্তী জটিলতা এবং ব্যয় সম্পর্কে, চিকিৎসা ব্যয় সম্পর্কে। আচ্ছা, এটা আসলে একটা খুব মানে প্রত্যেক দিনই আমরা এটা ফেস করি। শিশু বিশেষজ্ঞরা যখন আমাদের কাছে পেশেন্ট পাঠান, ওনারা হয়তো একটু বলে দেন অথবা এমনি পাঠান আমাদের কাছে, আসলে যখনই অপারেশনের কথা বলা হয় তখনই কিন্তু পরিবার, সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মানে ধনবান হোক, সবাই কিন্তু খুব ভয় পেয়ে যায়। এবং স্পেশালি বাচ্চাদের জন্য, একদম নিউবর্ন বাচ্চা হলে তো আরো বেশি ভয় পান ওনারা। তো এটা আসলে সবার কাছে আমার আবেদন আর কি, আবেদন অনুরোধ সবই বলবো। একটা বাচ্চার যখন যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট, যেরকম ট্রিটমেন্ট, সার্জারিও কিন্তু তার জন্য এসেনশিয়াল একটা ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্ট যদি না করে ওই বাচ্চা কিন্তু সে গড়ে উঠবে না ঠিকভাবে, সে নাও বাঁচতে পারে। তো এই জিনিসগুলা আমাদেরকে আরো অনেক সচেতনমূলক প্রোগ্রাম করে মানে আমাদের সমাজের, পরিবারের ভয় কাটানোর ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ওই জন্যই আসলে এই যে দিবসগুলা করা হচ্ছে, যে এতে ভয়ের কিছু নাই,
এবং আমাদের সেফ সার্জারি, সেফ অ্যানেস্থেশিয়া, যেহেতু বাচ্চার অপারেশন হবে, আমরা তাকে অজ্ঞান করা, পুরা অজ্ঞান করা কিংবা ওই পোর্শন অজ্ঞান করা, এগুলার আমাদের অ্যানেস্থেটিস্ট আছে। তো সেফ সার্জারি, সেফ অ্যানেস্থেশিয়ার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। আমাদের দেশে সেই ক্রাইটেরিয়াগুলো ডেভেলপ করতে হবে। অনেক বেশি আলোচনার দরকার আছে, সচেতনমূলক প্রোগ্রামের দরকার আছে যে সার্জারিতে ভয় পাওয়ার কিছু নাই, এবং আমাদের যারা সার্জারি করবেন তাদেরকেও দক্ষ হতে হবে, সহৃদয়, সহমর্মিতা, এবং প্যারেন্টসদের যে ভয়টা, ওই ভয়টার সাথে মানে আমি ফিল করছি যে হ্যাঁ আপনার যে ভয় সেটা যদি আল্লাহ না করুক আমাদের কারো হয়, আমরাও সেই একই ভয়টা পাবো। তো এই ভয়টা মানে আপনার কনসিডারেশনে নিয়ে তাকে প্রপার কাউন্সেলিং করতে হবে যে এই যেরকম হার্নিয়া অপারেশন যদি একজন ভালো সার্জন করে থাকেন, আল্লাহর মতে এটাতে ভয়ের কিছু নাই। আমরা যেরকম অপারেশন করার 2 ঘন্টা পরে ছেড়ে দিই, 2 ঘন্টা পরে বাসায় নিয়ে যেতে পারে, 2-3 ঘন্টা পরে বাসায় নিয়ে যেতে পারে, 7 দিন পরে এসে দেখাই যাবে, সেরকম বলি। এবং বলে দিই হার্নিয়া অপারেশনের পরে ওই জায়গাতে একটু ফুলা আসতে পারে, এটাতে ভয়ের কিছু নাই। ব্যথার জন্য ওষুধ দিয়ে দিই, ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। তো এগুলা এরকম প্রপারলি একটু বুঝাইলে, এবং আমরা এই কাজ যখন আমরা করতেই থাকবো এবং আমাদের মানুষজন যখন দেখবে যে না আসলেই তো আল্লাহর মতে ভয়ের কিছু নাই, বাচ্চা তো ভালো হয়ে যাচ্ছে, আমরা যেরকম করার পরে 24 ঘন্টা পরে বাচ্চা হাঁটাহাঁটি করছে, খাওয়া দাওয়া করছে, সব ঠিক আছে, এইটা যখন দেখে আশ্বস্ত হন মা বাবারা, এবং ওনাদেরটা দেখে পাশের জন হয়তো একটু কনফিডেন্স ফিল করেন যে না আসলেই তো সার্জারিতে ভয়ের কিছু নাই। তো এই প্রোগ্রামগুলা আমাদের করতে হবে আরো বেশি। আমাদেরকে আমাদের ডাক্তাররা এবং পেশেন্টের পরিবার দুই পক্ষেই আসলে মানে একটু সময় নিয়ে এবং বুঝতে হবে যে সার্জারি মানেই ভয়ের কিছু না, এবং সার্জারি ইজ এসেনশিয়াল অফ দ্য মেডিকেল সিস্টেম, এটা করতে হবে। তো ম্যাডাম এই ক্ষেত্রে যে চিকিৎসা ব্যয় আচ্ছা, চিকিৎসা ব্যয় হচ্ছে আপনি চিকিৎসা ব্যয় সরকারি হাসপাতালে আপনার খুবই কম খরচে এগুলা করা যায়। আমাদের ডিপার্টমেন্টে আমরা যেরকম আগে আমি ছিল যে ডে কেয়ার সার্জারি মানে আপনার সকালে এসে অপারেশন করে বিকালে চলে যায়, তাহলে তার যাওয়া আসার একটা খরচ থাকলো, কিন্তু তার যে হসপিটাল স্টে, একটা বাচ্চা যখন আসে তার সাথে একটা পুরা পরিবার চলে আসতে হয়, কারণ ওই বাচ্চার হয়তো একটু বড় ভাই বোন আছে কিংবা একটু ছোট ভাই বোন আছে, তার মা, আমাদের দেশে সব মারা তো নিজেরা এখনো নিয়ে আসতে পারে না, বাবা হয়তো নিয়ে আসতে হচ্ছে, বাবার ওই দিনের ইনকামটা হয়তো যদি উনি প্রতিদিনের ইনকাম করে থাকেন ওনার হয়তো ওই ইনকামটা চলে গেল। তো ওই খরচটা আপনার ডে কেয়ার সার্জারি একটা ওয়ে যেটাতে খরচ কমানো যায়। এমনিতে ধরেন একটা সার্কামসিশনে সাধারণত আপনার সরকারি হাসপাতাল কিংবা ইয়েতে আপনার 500-1000 টাকার বেশি লাগার কথা না ইয়েতে। এখন প্রাইভেটলি কেউ করলে তার হয়তো অনেক খরচ বেশি হবে। তো খরচ আপনার আসলে ডিপেন্ড করে টাইপ অফ সার্জারি এবং কোথায় আপনি করছেন, কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে। সরকারি হাসপাতালে সব অবশ্যই এটা খুব কম খরচে করা যায়, প্রাইভেট করলে তো অনেক বেশি হবে। এবং আপনার যদি কি ধরনের অপারেশন, একটা কিডনির অপারেশন যদি হয় তার খরচটা বেশি হবে। একটা বাচ্চার যার পায়খানার রাস্তা নাই তার যদি নতুন করে পায়খানার রাস্তা তৈরি করা হয় তার খরচটা একটু বেশি হবে। এটা ডিপেন্ড করছে টাইপ অফ সার্জারি, টাইপ অফ ডিজিজ, কোথায় করা হচ্ছে, সরকারি না বেসরকারি পর্যায়ে। এবং বেসরকারি এবং সরকারি পর্যায়ের ওখানেও কিছু আপনার দেয়া থাকে যে এই ধরনের অপারেশন করলে এই খরচ হবে, যারা এফোর্ড করতে পারবে তারা করে। এবং অনেক ফিলান্থ্রপিক অর্গানাইজেশন আছে যারা এগুলোতে হেল্প করে থাকে। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনেক, প্রত্যেক হসপিটালে আছে রোগী কল্যাণ সমিতি, ওরা হেল্প করে থাকে। আবার অনেক
ধরনের হসপিটাল আছে, যেরকম আমাদের গ্রামে আমার আব্বার নামে আমরা একটা হসপিটাল করেছি, ওখানে আমরা কম খরচে কিন্তু অলাভজনক এভাবে আমরা করে থাকি। তো খরচ আসলে ডিপেন্ড করবে টাইপ অফ সার্জারি, টাইপ অফ সাইট, কোথায় করা হচ্ছে সেটার উপরে। তো ম্যাডাম এই ক্ষেত্রে আমরা সচেতনতাটা বৃদ্ধির জন্য বা প্রতিরোধের জন্য আমরা কি কি ব্যবস্থা ম্যাডাম নিতে পারি? একটা হচ্ছে আপনার খুব কম বয়সে কিংবা জন্মগত ত্রুটি প্রতিরোধ করার জন্য খুব কম বয়সে কিংবা খুব বেশি বয়সে মা না হওয়া। রক্ত সম্পর্কীয় বিবাহ আপনার না করাই ভালো। গর্ভকালীন সময়ে ধূমপান না করা। ধূমপান বলতে আমি শুধু সিগারেট না, আপনার যে তামাক, এখন হুক্কা চল কমে আসছে, তারপরে অন্যরকম জিনিসপত্র করে থাকে। অ্যালকোহল না খাওয়া, পুষ্টি ঠিক মতো থাকা, অ্যান্টিনেটাল চেক আপটা ঠিক মতো করা এবং প্রপার জায়গাতে ডেলিভারিটা করা। আল্ট্রাসাউন্ডটা রাষ্ট্রীয়ভাবে আমাদের একটা নীতি তৈরি করা যে জন্মগত ত্রুটি যেহেতু এত বেশি, সেগুলো আমরা আর্লি ডায়াগনোসিস করা এবং টার্মিনেশন অফ প্রেগন্যান্সি যদি আমাদের হয় সবার মতামত নিয়ে, যেখানে আপনার শুধু আপনার ডাক্তার, নার্স কিংবা সেটা না, ওখানে আপনার সুশীল সমাজের প্রতিনিধি থাকবে, ধর্মীয় প্রতিনিধি থাকবে, লিগ্যাল প্রতিনিধি থাকবে, সবাই মিলে এটা ল যদি হয় তাহলে টার্মিনেট করা এই জন্মগত ত্রুটিগুলো, এইসব করলে, এবং অবশ্যই অ্যাডভোকেসি। তো ম্যাডাম যদি সঠিক সময়ে আসা হয় তাহলে অনেক ধরনের জন্মগত ত্রুটি একদম সম্পূর্ণরূপে নিরাময়। 60 to 70% জন্মগত ত্রুটি কিন্তু কারেক্টেবল। আচ্ছা, তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়সূচি থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে জন্মগত ত্রুটি যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় তাহলে অনেক ধরনের জন্মগত ত্রুটি ঠিকভাবে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। আশা করছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সকলে উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।